আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের থার্ড চ্যাপ্টারের বেসিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমার থার্ড চ্যাপ্টার থেকে কি কি জানতে হবে, কি কি পড়তে হবে এবং কি বেসিক সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ যেখান থেকে তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকা উচিত। ক্লিয়ার থাকলে তুমি একদম পরীক্ষায় ভালো করতে পারবে, বা থার্ড চ্যাপ্টার সম্পর্কে তোমার যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। তো দেখে নিই আমাদের কি কি বিষয় এখান থেকে ক্লিয়ার করতে হবে। প্রথমেই হলো যে মোট উৎপাদন, গড় এবং প্রান্তিক উৎপাদন। প্রথমে আমাদের কি দেখতে হবে, এখান থেকে মোট উৎপাদন কি, যেহেতু এটা হলো উৎপাদন রিলেটেড চ্যাপ্টার, তো আমাদের দেখতে হবে মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি এবং প্রান্তিক উৎপাদন কি। অর্থাৎ আমরা যদি দেখে নিই মোট উৎপাদন সম্পর্কে, তাহলে উৎপাদন ক্ষেত্রে কোনো একটি উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন পাওয়া যায় তাকে কি বলা হয়, তার যোগফলকে কিন্তু বলা হয় টোটাল প্রোডাকশন। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি কি করবে, উৎপাদন করার ক্ষেত্রে তোমার অবশ্যই কিছু উপকরণ নিয়োগ করতে হবে। উপকরণগুলো কি কি রয়েছে? উপকরণগুলো রয়েছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো যদি তুমি নিয়োগ করো, নিয়োগ করে যে উৎপাদনটা পাবে তার তার যোগফলকে কিন্তু কি বলা হয়, তার যোগফলকে তোমার বলা হবে হলো মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন বলা হবে, তাই না? টোটাল প্রোডাকশন কিন্তু বলা হবে। তারপরে আসি আমরা কি, তারপরে আসি হলো এটার একটা উদাহরণ দেখি। উদাহরণগুলো কি, যেমন প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় কোনো উৎপাদন ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় একক শ্রম নিয়োগ করে কি পাওয়া যায়, 10 একক, 8 একক এবং 6 একক উৎপাদন পাওয়া যায়। ঠিক আছে, কত একক? 10 একক, 8 একক এবং 6 একক কি পাওয়া যায়, উৎপাদন পাওয়া যায়। তাহলে এর সমষ্টি 10 একক প্লাস 8 একক প্লাস 6 এককের সমষ্টিকে আমরা কি বলবো, মোট উৎপাদন বলবো। অর্থাৎ বিভিন্ন পরিমাণ একক শ্রম, মূলধন, সংগঠন, উপকরণ নিয়োগ করে যতটুকু আমরা উৎপাদন পাবো তার সমষ্টিকে কি বলবো, তার সমষ্টিকে কিন্তু বলবো মোট উৎপাদন। যদি আমরা একদম একদম ডিরেক্টলি বা একদম ডেফিনিটভাবে ডেফিনিশন দিতে যাই বা একদম ক্লিয়ারলি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো যে উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন একক বা উপকরণ নিয়োগ করে, উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে মোট উৎপাদন বলা হয়। গড় উৎপাদন বলা হয় কাকে? গড় উৎপাদন হলো মোট উৎপাদন যে পাওয়া যায় তাকে উপকরণের সংখ্যা দিয়ে ভাগ করলে তাকে যে পাওয়া যায়, যে উৎপাদন পাওয়া যায় তাকে কিন্তু গড় উৎপাদন বলা হয়। তাকে কি বলা হয়ে থাকবে? গড় উৎপাদন। এখন আমরা কিভাবে, এখানে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় একক কি করেছিলাম, উপাদান নিয়োগ করেছিলাম না, বা উপকরণ নিয়োগ করেছিলাম না, মানে 3টা। আর এখানে মোট উৎপাদন হয়েছে 24, তাহলে উপকরণের নিয়োগের সংখ্যা ছিল 3। ঠিক আছে, এটা থেকে যা বের হবে অর্থাৎ 8 হলো আমাদের কি উৎপাদন, গড় উৎপাদন, তাই না? তারপর আমরা দেখে নিই প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন হলো উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে। অর্থাৎ আমরা প্রথমে 3 একক নিয়োগ করলাম, হ্যাঁ, 4 এককের বেলায় আমরা পরিবর্তন করলাম বা 1 একক বাড়ালাম। সেই বাড়ানোর ফলে বা উপকরণ নিয়োগের যে পরিবর্তন করলাম, বাড়ালাম বা কমালাম, বৃদ্ধি করলাম বা হ্রাস করলাম, তার ফলে যে উৎপাদনে পরিবর্তন হয়, মোট উৎপাদনে যে পরিবর্তন আসে। এখন আমরা দেখি, প্রথমে আমরা হয়তো 3 একক উপকরণ নিয়োগ করেছিলাম, যদি 4 একক করি তাহলে উৎপাদন বাড়বে না, বা হতে পারে যে আমাদের 4 একক যে নিয়োগ করেছি সেখানে আমাদের কিছু লিমিটেশনস রয়েছে, কিছু ত্রুটি রয়েছে, যার ফলে কি হয়েছে, উৎপাদনটা কি হয়েছে, কমে গিয়েছে। সেখানে 3 এককের বেলায় ছিল হয়তো 8, তারপরে এখানে 10 হওয়ার বদলে কি হয়েছে, 10 হওয়ার বদলে হয়তো কমে 6 হয়ে গিয়েছে। তাহলে বাড়লো বা কমলো, এই বাড়া বা কমার যে অনুপাত, যখন আমরা এটাকে অনুপাত আকারে প্রকাশ করব, অর্থাৎ কি, এই যে তখন তাকে কি বলে, প্রান্তিক উৎপাদন বলে। প্রান্তিক উৎপাদনের সূত্র হলো মার্জিনাল প্রোডাকশন ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। এখানে এল হতে পারে বা সি হতে পারে, যে কোনো একটা উপাদান হতে পারে। যেহেতু আমরা ক্যাপিটালের পরিবর্তন না করে শ্রমের পরিবর্তন করেছি, তাহলে আমরা এখানে কি লিখেছি, ডেল এল। এল অর্থ কিন্তু কি, লেবার, আর সি হইলে কি হতো, ক্যাপিটাল, তাই না? অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইডেড বাই শ্রমের পরিবর্তন। এখানে আমরা যদি মোট উৎপাদনের পরিবর্তন যদি 30, আগে ছিল 30 একক, পরে যদি 24 একক হতো, তাহলে আমরা কি করতাম, 30 থেকে 24 বিয়োগ দিতাম। এখন কি, আরেকটা দেখে নিই যে শ্রম, আরেকটা জিনিস দেখতে হবে যে তোমাদেরকে অবশ্যই পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে। মানে যেই
4 একক নিয়োগ করে যদি 4 একক শ্রম নিয়োগ করে যদি 30 পাওয়া যেত, তারপরে যদি 3 এককে যদি কি পাওয়া যেত, 3 একক এখানে কি হয়েছে 24 পাওয়া গেছে, তার মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে। লাস্টেরটা থেকে কি করতে হবে, লাস্টেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে। এখন আমরা বিয়োগ দিই, উদাহরণ অনুযায়ী 3 একক শ্রমের বিনিময় উৎপাদন হলো 24 একক, আরও 1 একক নিয়োগ করলে 4 একক শ্রমের বিনিময়ে কি হয় 30 একক হয়। তাহলে প্রান্তিক উৎপাদন কত হবে, প্রান্তিক উৎপাদন হবে হলো 30 - 24, অর্থাৎ 30 যে হয়েছিল পরবর্তী থেকে পূর্ববর্তী, এই 24টা বিয়োগ দেব, আর হলো শ্রমের পরিমাণ কত ছিল 4 একক থেকে 3 একক, তাই না, মানে 1, তাহলে 6 বাই কত হলো 1 হলো, 6 বাই 1 হলো, তাহলে 6 একক প্রান্তিক উৎপাদন আমাদের কত হলো 6 হলো। তারপর নেক্সট টপিকে চলে যাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা পড়েছিলাম না যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে উপযোগ যে কমে যাওয়া, প্রান্তিক উপযোগ কমে যাওয়া। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তো ভোগের সম্পর্ক না, তাই না, এক্ষেত্রে উপকরণ নিয়োগের সাথে উৎপাদন বাড়া বা কমার সম্পর্ক। তাহলে উপকরণ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি সে হারে না বেড়ে তার থেকে কম হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যদি সে না বৃদ্ধি পেয়ে যদি হ্রাস পায়, তাকে কি বলা হবে, তাকে কিন্তু বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তাই না। তাহলে এই বিধিটি প্রথম কি করে, সর্বপ্রথম টার্গো এই বিধিটি ব্যাখ্যা করে, তারপরে মার্শাল, রিকার্ডো, ম্যালথাস প্রমুখ অর্থনীতিবিদ এখানে আলোচনা করে। ঠিক আছে, এখন আমরা সংজ্ঞা দেখে নিই। সংজ্ঞা বা ডেফিনেশন হবে উৎপাদনের অন্যান্য উপকরণ এবং কৌশল। এখানে অবশ্যই অন্যান্য উপকরণের সাথে কৌশলটাও তোমার ইনক্লুড করতে হবে, তোমার কাউন্ট করতে হবে। তারপর একটি উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি সেই হারে বৃদ্ধি না পেয়ে তার থেকে কম হারে বৃদ্ধি পায়, তাকে তাহলে কি বলবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ এখন আমরা ধরি যে ফর এক্সাম্পল আমরা কি করেছিলাম, 20 জন শ্রমিক নিয়োগ করেছিলাম, 20 জন শ্রমিক নিয়োগ করার ফলে আমাদের উৎপাদন হয়েছে হয়তো 200 কেজি গম বা 200 কেজি ধান বা 200 কেজি চাল। তখন আমরা কি করলাম, 20 থেকে 40 জন করলাম, 40 জন করলে উৎপাদনও দ্বিগুণ হওয়ার কথা ছিল না, 200 কেজি থেকে 400 কেজি বা 20 কেজি থেকে 40 কেজি, কিন্তু উৎপাদন কি হলো সেই হারে না বেড়ে, মানে আমরা যখন 20 জন শ্রমিক নিয়োগ করেছিলাম তখন যদি উৎপাদন হয় 200 কেজি, তারপর আমরা যদি 40 জন করি তাহলে এখানে 400 কেজি হওয়ার কথা ছিল না, 400 কেজি না হয়ে যদি হয় 100 কেজি বা যদি হয় 150 কেজি, মানে পূর্বের তুলনায় কম বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কমেছে। অর্থাৎ যদি হতো 300 কেজি, বৃদ্ধি তো পাইনি বা কমেছে, তাই না, আগের তুলনায় যতটুকু বাড়ার কথা ছিল ততটুকু বাড়েনি বা কমেছে, সেটা হয়, তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাবে। এখানে মূল বক্তব্য হলো অন্যান্য উপাদানকে স্থির রেখে একটি উপাদান সমহারে বাড়াতে থাকলে নির্দিষ্ট অবস্থার পর প্রান্তিক উৎপাদন ক্রমে হ্রাস পেতে থাকে। অর্থাৎ যদি অন্যান্য উপকরণ স্থির থাকে, অর্থাৎ এখানে তো শুধু চাল উৎপাদনের ক্ষেত্রে বা ধান উৎপাদনের ক্ষেত্রে লেবারটাই ফ্যাক্ট না, তাই না, ক্যাপিটাল হইতে পারে বা সংগঠন হইতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। তো ওইটা যদি স্থির রাখা হয়, শুধুমাত্র লেবার বা শ্রম নিয়োগ করার ফলে উৎপাদন কতটুকু বাড়ছে এটা দেখা হবে, এবং কি করবে, যখন এই শ্রমিককে বা শ্রমকে সমহারে বাড়াতে থাকবে তখন কি হবে, একটি নির্দিষ্ট অবস্থার পর, একটা নির্দিষ্ট অবস্থার কিন্তু এটা বাড়বে, কিন্তু তারপরে সেটা আর বাড়বে না, কমবে। ঠিক আছে, এখানে অনুমিত শর্তের মধ্যে রয়েছে যে অন্যান্য উপাদান স্থির থাকবে, একটি উপাদান পরিবর্তনযোগ্য, অর্থাৎ অন্যান্য যে সকল 4টা উপাদানের মধ্যে 3টা উপকরণ স্থির থাকবে, যে কোনো একটা পরিবর্তন করা যাবে, তাই না। তারপরে আছে পরিবর্তনীয় এককগুলো সমজাতীয়, মানে এখানে আমরা ডাবল করলে ডাবলই করব, ট্রিপল করলে ট্রিপলই করব, সমজাতীয় বা লেবারগুলো যা হবে তাদের শ্রমগুলো সমান বা একই রকম, একজন খুবই কর্মঠ একজন অলস এরকম কিন্তু না। তারপর আছে প্রযুক্তি জ্ঞান স্থির থাকবে, মানে এখানে শুধুমাত্র অন্য কোনো ইনসেন্টিভ থাকবে না, মানে এখানে হতে পারে যে তোমার প্রযুক্তিগত জ্ঞান রয়েছে বা তোমার টেকনোলজি রয়েছে, এগুলো কিন্তু কি থাকবে, স্থির থাকবে। তারপর স্বল্পকালীন সময় বিবেচ্য, অবশ্যই দীর্ঘকালীন নয়, স্বল্পকালীন হবে, খুব দীর্ঘ সময় কিন্তু সব উপকরণই পরিবর্তন করা যায় বা অন্য কোনো ইনসেন্টিভ চলে আসে, তাই এগুলো কিন্তু কি থাকবে, স্বল্পকালে একটা সময় বিবেচ্য হবে। আর ভূমির যোগান সীমাবদ্ধ, এখানে দেখতে হবে যে বলেছিলাম না যে অন্যান্য উপকরণগুলো স্থির থাকবে, তার মধ্যে একটা হলো ভূমির যোগান যেহেতু আমরা চাইলেই বাড়াতে পারি না, তাহলে কিন্তু ভূমির যোগান সীমাবদ্ধ থাকবে, তখনই এই বিধি কি হবে, কার্যকর হবে। তারপর দেখে নিই
তারপর রয়েছে যে এখানে বলা হয়েছে যে সেই উৎপাদন বিধিটাই আলোচনা করা হয়েছে যে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাকশন কাকে বলে অনুমিত শর্তের পরে। তারপর আমরা এখন কিন্তু এটা কি দেখে নেব, একটা ছক বা একটা সূচি দেখে নেব, সূচি থেকে কিভাবে আমরা রেখা অঙ্কন করব, সূচি থেকে কিভাবে আমরা কি অঙ্কন করব, রেখা অঙ্কন করব, সেটা কিন্তু আমরা দেখে নিব। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে একটা সূচি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল যে জমির পরিমাণ নির্দিষ্ট থাকবে। দেখেছো, জমির পরিমাণ কিন্তু সব জায়গায় নির্দিষ্ট 1 একর করে। তাহলে শ্রম এবং মূলধন যদি বাড়ানো হয়, এখন আমরা বলেছিলাম যে যে কোনো একটি উপাদান বা দুইটি উপাদান কি হবে, পরিবর্তন করা যাবে, বাকি সব কিন্তু নির্দিষ্ট থাকবে। তাহলে শ্রম, ভূমির যোগান নির্দিষ্ট, এখানে কি হচ্ছে, শ্রম এবং মূলধন বাড়ানো হচ্ছে। প্রথম যখন 1000 টাকা ছিল তখন 50 মোট উৎপাদন ছিল 50 মণ। তারপর যখন 2000 টাকা ইনভেস্ট করা হয় তখন 90, তারপর 3000 হলে 120 এবং 4000 হলে কি হয়, 140 হয়। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে 50 হয়েছে যখন 1000 টাকা নিয়োগ করা হয়, মানে একদম প্রথম অবস্থা। আরেকটা জিনিস বলে রাখি যে একদম প্রথম অবস্থায় কি হবে, যা আমাদের ইনভেস্ট করা হবে সেই অনুযায়ী যেটা মোট উৎপাদন হবে সেটাই প্রান্তিক উৎপাদন হবে, অর্থাৎ মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তারপরে কিন্তু চেঞ্জ হওয়া শুরু হবে, যখন 90 তখন এটা কমে, এটা কি আরও বেড়ে 40 থেকে বেড়ে আরও বেশি হওয়া উচিত ছিল না, কিন্তু কি হলো 40 হয়েছে, মানে 50 থেকে বাড়ার কথা ছিল কিন্তু 40 হয়েছে, 40 থেকে আবার কমে 30, 30 থেকে 20, অর্থাৎ মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কিন্তু কমবে। কিন্তু আমরা কি করছি, শ্রম এবং মূলধন বাড়াচ্ছি না, শ্রম এবং মূলধন কিন্তু আমরা বৃদ্ধি করছি, বৃদ্ধি করতেই থাকছি, কিন্তু তারপরেও কি হচ্ছে, প্রান্তিক উৎপাদন কমছে, তাই না? এই কমাটাকে আমরা সূচির মাধ্যমে এখন প্রকাশ করব। এটা হলো মোট উৎপাদনের, এটা হলো প্রান্তিক উৎপাদনের, তাই না? মোট উৎপাদন কি হয়েছিল আমরা লক্ষ্য করেছিলাম, 50, 90, 120, 140। তাহলে এই যে আমরা এখন ছকের মাধ্যমে ও ও 0x একটা ছকের মাধ্যমে দেখানো হলো, সরি, ও ওয়াই ও এবং এক্স এক্স ছকের মাধ্যমে দেখানো হলো। ছকের এখানে আমরা ও ওয়াই অক্ষে কি ধরেছি, শ্রম এবং মূলধন। আমরা দেখব যে অবস্থাটা পরিবর্তন হয় বা যে অবস্থাটা চেঞ্জ হবে সেটা আমরা কি করব, নিচে রাখবো, আর মোট উৎপাদন বা প্রান্তিক উৎপাদন আমরা কিন্তু লম্ব অক্ষে রাখবো। ঠিক আছে, লম্ব অক্ষে আমরা কি দিলাম, মোট উৎপাদন দিলাম, এবং ভূমি অক্ষে আমরা কি দিলাম, শ্রম এবং মূলধন দিলাম। এখন আমরা দেখব শ্রম এবং মূলধন বাড়ানোর সাথে সাথে যে মোট উৎপাদন যে বাড়ে সেটাই আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব। আমরা সূচিটা লিখেছিলাম না, সূচিতে ছিল প্রথমে 50, তারপরে 90, তারপরে 120, তারপরে হলো 140, তাই না? যখন ছিল 1000 তখন ছিল কত, এখানে ছিল 50, তারপর যখন হয়েছে 2000 তখন হয়েছে এখানে কত ছিল, 90 হয়েছে। দেখো 80-র পরে কিন্তু একটা ঘর ধরা হয়েছে 90, এখানে হলো 50, তারপরে হলো এখানে যখন 3000 করা হয়েছে তখন 120, এবং যখন 4000 তখন 140। ঠিক আছে, তাহলে কি দেখা যায় যে যতই শ্রম এবং মূলধন বাড়ানো হচ্ছে মোট উৎপাদন কিন্তু বাড়ছে, তাই না? তাহলে এটা কিন্তু একটা কি ঊর্ধ্বগামী রেখা, সরল রেখা না, ঊর্ধ্বগামী রেখা, যেখানে আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে বলি, অনেক সময় তোমাদের কোয়েশ্চেনে কিন্তু আসতে পারে যে মোট উৎপাদন রেখা একে এটা ব্যাখ্যা করো, তখন আমরা বলবো যে চিত্রে মোট উৎপাদন রেখা দেখানো হয়েছে ওয়াই ও এক্স অক্ষের সাহায্যে, যেখানে ভূমি অক্ষে শ্রম এবং মূলধন এবং লম্ব অক্ষে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন দেখানো হয়েছে। যখন ছিল শ্রম এবং মূলধন 1000 তখন মোট উৎপাদন ছিল 50, যখন এটা বৃদ্ধি করা হয় বা আরও শ্রম এবং মূলধন নিয়োগ করা হয় তখন সেটা বৃদ্ধি পেয়ে হয় হলো 90, যখন আরও বাড়ানো হয় তখন 3000 করা হয় তখন কি হয়, সেটা 120, এবং যখন খুবই বেশি মানে অনেক বেশি 4000 টাকা বা 4000 একক, বা আমরা কি বলবো টাকা বা মূলধন নিয়োগ করা হয় তখন সেটা হয় হলো বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়, অর্থাৎ 140 হয়। এখানে দেখানো হয়েছে শ্রম এবং মূলধনের নিয়োগ যত বাড়ানো হচ্ছে মোট উৎপাদন কিন্তু তত বাড়ছে, এটা একটা ঊর্ধ্বগামী রেখা নির্দেশ করে। এখন আমরা প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি দেখি। বিধিতে কি দেখানো হয়েছে যে যখন 1000 নিয়োগ করা হয়, নিয়োগের পরিমাণ হলো 1000 শ্রম এবং মূলধন, তখন হলো এটা
এটা হলো 50, তাই না? এই যে একদম 50 হয়েছে। তারপর যখন 2000 তখন কমে যায়, 40 হয়, যখন 3000 তখন 30, যখন 4000 তখন 20। অর্থাৎ এটা নিম্নগামী রেখা দেখানো হয়েছে, যেখানে আমরা দেখবো যে y ও x এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি দেখানো হয়েছে, যেখানে নির্দেশ করা হচ্ছে যত শ্রম এবং মূলধন নিয়োগ করা হয় উৎপাদন কিন্তু প্রান্তিক উৎপাদন কিন্তু তত কমে যায়, তাই না? তাহলে সেটা একটা নিম্নগামী রেখা নির্দেশ করে। এটা আমরা সিম্পলি ডিফাইন করলেই কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে বিধিটির ব্যতিক্রম। আচ্ছা, আমরা এখন সব বিধিরই একটা লিমিটেশনস দেখি, তাহলে এই বিধিটিও ব্যতিক্রম নয়, এই বিধিরও কিছু লিমিটেশনস আমরা দেখব। কোন কোন ক্ষেত্রে লিমিটেশনস বলতে কি বোঝায়? লিমিটেশনস বলতে বোঝায় যে কোন কোন ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না, বাট কি টার্মস এবং কন্ডিশনস যদি অ্যাপ্লিকেবল হয়, বা কি টার্মস এবং কন্ডিশনস যদি শর্ত যদি অ্যাপ্লাই করা হয়, বা কোন কোন অবস্থা বা সিচুয়েশন আসলে এই বিধিটা তখন আর কার্যকর হবে না। অর্থাৎ বিধিটা কি ছিল, যে শ্রম এবং মূলধন যত নিয়োগ করা হবে প্রান্তিক উৎপাদন কত হবে, তত কমবে, তাই না? কোন কোন অবস্থা আসলে এটা না কমে এটা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ তখন রেখাটা ঊর্ধ্বগামী হবে। কোন কোন ক্ষেত্রে? একটা হলো উৎপাদনের পর্যায়। উৎপাদনের পর্যায় হলো প্রাথমিক পর্যায়। পর্যায় বলতে কি বোঝানো হবে? প্রাথমিক পর্যায়ে এটা কার্যকর হবে না, কারণ প্রাথমিক পর্যায়ে শ্রম, মূলধন, সংগঠন বা অন্যান্য জিনিসপত্র এতটাই কার্যকর থাকে, বা শ্রমিক এতটাই অ্যাক্টিভ থাকে, যে তখন কি হয়, উপকরণ সমূহ এত নতুন থাকে যে তাদের উৎপাদন ক্ষমতা বেশি থাকে। উৎপাদন ক্ষমতা বেশি থাকার কারণে তখন যত বেশি উপকরণ নিয়োগ করা হয় তত বেশি উৎপাদন বৃদ্ধি পায়, ফলে প্রান্তিক উৎপাদনটাও বৃদ্ধি পায়। ঠিক আছে? তারপর হলো চাষ পদ্ধতি। চাষ পদ্ধতি হলো কৃষির আধুনিকীকরণের ফলে উৎপাদন হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি টেকনোলজি ইউজ করি, তাই না? আমরা যদি নতুন নতুন সার, তারপর কৃষিক্ষেত্রে, যেমন কৃষিক্ষেত্রে আমরা সার, নতুন বীজ, সেচ ব্যবস্থার উন্নত করলাম, তারপর আমরা ভালো লেবার দিলাম, তখন কি হবে, এই আধুনিকীকরণের ফলে বা টেকনোলজি ইউজ করার ফলে এই বিধিটি কার্যকর হবে না। তারপর হলো প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে যদি জমির উর্বরা শক্তি বেড়ে যায়, মানে আমরা যখন 2 বার চাষ করি বা 3 বার চাষ করি, তখন স্বাভাবিকভাবে জমির উর্বরা শক্তি কিন্তু কমে যায়। কিন্তু এমন হলো যে প্রাকৃতিকভাবেই উর্বরা শক্তি, সেটা হতে পারে যে কোনো বৃষ্টিপাত বা কোনো ন্যাচারাল কোনো কারণে, বা যে সকল ইনসেন্টিভ থাকে, বা যে সকল ইনসেক্ট থাকে, বা যে সকল জীবাণুগুলো থাকে, ওগুলো এত ভালো কাজ করলো যে উর্বরা শক্তি বেড়ে গেল, তখন কিন্তু বিধিটি কার্যকর হবে না। আরেকটা হলো শ্রমিকের দক্ষতা। যদি প্রথমে অদক্ষ নিয়োগ করা হয়, তাহলে কিন্তু প্রথমে নর্মালি অনেক কি হবে, অনেক কম পরিমাণ উৎপাদন হবে। তারপর যদি দক্ষ শ্রমিক নিয়োগ করা হয়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় অদক্ষ, তারপর যদি দক্ষ শ্রমিক নিয়োগ করা হয়, তখন কিন্তু এই বিধিটি কি হবে না, কার্যকর হবে না। তারপর রয়েছে অন্যান্য উপকরণ। জমিতে অতিরিক্ত শ্রম নিয়োগের সাথে সাথে যদি উন্নত সার, উন্নত মানের বীজ, কীটনাশক ব্যবহার করা হয়, অর্থাৎ যদি আমরা নতুন নতুন জিনিস নিয়োগ করি, বা নতুন শ্রম, ভালো শ্রম, তারপর হলো কর্মঠ ব্যক্তিদের বা কর্মঠ শ্রমিকদের নিয়োগ করি, তারপর আমরা যদি সার নিয়োগ করি, উন্নত মানের বীজ, কীটনাশক, টেকনোলজি ইউজ করি, তখন কি হবে, এই বিধিটি কার্যকর নাও হতে পারে। ঠিক আছে? এই বিধিটি মূলত তখন এই সকল ফ্যাক্টর থাকলে কি হবে না, কার্যকর হবে না। তারপরে রয়েছে এখানে আচ্ছা, এটাতে তো আমরা করলাম। তারপর হলো সমানুপাতিক বা স্থির উৎপাদন বিধি, কনস্ট্যান্ট মার্জিনাল প্রোডাকশন। সমানুপাতিকটা কি? সমানুপাতিক হলো যে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত বা স্থির রেখে যদি কোনো একটি নির্দিষ্ট উপকরণ, অর্থাৎ আমরা ধরলাম আগেরবার যেহেতু আমরা ধরেছিলাম শ্রম এবং মূলধন, এবার আমরা কি ধরবো, শ্রম এবং মূলধন ধরি। শ্রম এবং যদি মূলধন ধরা হয়, তাহলে কি হবে, উৎপাদনও ঠিক সেই হারে বাড়তে থাকে। সমানুপাতিক মানে হলো সমান হারে। আমরা যদি একদম খুবই কি করব, খুবই যদি নর্মালি ভাবতে চাই, তাহলে সমানুপাতিক মানে হলো সমান হারে। যে পরিমাণে বা যে কোয়ান্টিটিতে শ্রম, মূলধন বা যে কোনো একটা উপকরণ বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি সেই হারেই বৃদ্ধি পায়, যেমন আমরা যদি 4 একক করি, তাহলে যদি 4 এককে বৃদ্ধি পায়, 5 একক করলে যদি 5 এককে বৃদ্ধি পায়, তাহলে কি হবে, তাহলে তাকে সমানুপাতিক উৎপাদন বিধি বলবে।
এখন আমরা দেখে নিই যে এই বিধিকে সমানুপাতিক প্রান্তিক ব্যয় বিধিও বলা হয়, মানে যেই হারে ব্যয় করা হচ্ছে সেই হারেই উৎপাদন হচ্ছে, এজন্য কি বলা হয়, সমানুপাতিক প্রান্তিক ব্যয় বলা হয়। এখানে আমরা যেহেতু বলেছিলাম জমির পরিমাণ স্থির থাকবে, তো যে স্থির ধরে নিয়েছি। তারপর মূলধন আমরা প্রথমে 1000, তারপর 2000, পর 3000, 4000 করলে এখানে মোট উৎপাদন প্রথমে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তাই না? আর আমরা এর আগের বিধিতে কি দেখেছিলাম যে কমছে, কিন্তু এখানে কি হচ্ছে 5 5 5 5, মানে আমি যতই শ্রম মূলধন নিয়োগ করি না কেন সেই হারেই যদি পারে, মানে একই হারে যদি পারে, যেমন 5 5 5 5, যেখানে যদি 10 হতো তাহলে 10 একদম প্রথমবারই 10, মানে কোনো পরিবর্তন নেই। যে হারে আমরা উপকরণ নিয়োগ করি না কেন, যদি উৎপাদন সেই হারেই বাড়ে তাহলে কি বলবে, তাকে সমানুপাতিক সমানুপাতিক বা স্থির উৎপাদন বিধি বলে। অর্থাৎ এটাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, স্থির উৎপাদন বিধিও বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না, স্থির থাকছে, তাই না? তারপর আমরা দেখি যে এখানে সম উৎপাদন রেখার একটা বা এখানে কি বলেছিল, সমানুপাতিক উৎপাদন বিধি, তাই না? সমানুপাতিক উৎপাদন বিধিতে তোমরা জেনে নিয়েছো যে কোনটাকে আসলে বলে। যদি আমরা আবারও একটু মেমোরাইজ করার চেষ্টা করি, যে যদি যে হারে নিয়োগ করা হোক না কেন শ্রম বা মূলধন বা যে কোনো একটা উপাদান, কি হবে, এর উৎপাদনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কিন্তু সেম হারে বাড়বে। আগে আমরা দেখেছিলাম যে কমছে, কিন্তু এবার কিন্তু সমান থাকছে। তাহলে কি এটাকে কি বলে, সমানুপাতিক উৎপাদন বিধি বলা হয়ে থাকে বা স্থির উৎপাদন বিধি। আর একটা হলো সম উৎপাদন। সম উৎপাদন হলো কি, যে উৎপাদন রেখা হলো দুটি উপকরণের সমন্বয়ে কতগুলো বিন্দু নিয়ে এমন একটি রেখা যার প্রত্যেক বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান নির্দেশ করা হয়। অর্থাৎ উৎপাদন রেখার প্রত্যেক বিন্দুতে কি হয়ে থাকে, উৎপাদনের পরিমাণ সমান। এক্ষেত্রে কি হয়ে থাকে, যে এমন একটা রেখা আমরা দেখাবো যেখানে কি থাকবে, যে আমরা যদি দেখি একটু চিত্রটা আগে দেখি, যে এখানে এমন একটা রেখা উৎপাদন হয়েছে যেখানে প্রত্যেক বিন্দুতে, মানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে কি হবে, একই পরিমাণ উৎপাদন নির্দেশ করবে, মানে উৎপাদন পুরোপুরি সমান। এখন আমরা যদি আর একটু দেখে নিই আমাদের কিটা, ছকটা আমরা দেখিনি। ছকটা হলো এখানে আমরা যাই এখানে শ্রম নিয়োগ করছি, ওখানে কিন্তু আমরা উৎপাদনের পরিমাণ বা ভূমি স্থির ধরেছিলাম। এখানে কিন্তু তেমন কোনো কনসেপ্ট নেই। তেমন এখানের কনসেপ্টটা হলো যে আমরা শ্রম নিয়োগ করব, আমরা মূলধন নিয়োগ করব, যত মূলধনই বা শ্রম নিয়োগ করি না কেন কি হবে, উৎপাদনের পরিমাণ সমান হবে, মানে একটা ফিক্সড হবে। আমরা এখন শ্রম এবং মূলধন যদি আরেকটু সোজা করি তোমাদের বোঝার সুবিধার্থে, যদি আরেকটু ইজিলি এলাবোরেট করি, তাহলে আমরা বলতে পারি যে হয়তো আমি একটা কলম উৎপাদন করব, ঠিক আছে? কলম উৎপাদন করার জন্য আমি 2 টাকা মূলধন নিয়েছি এবং 2 জন শ্রমিক নিয়েছি, ঠিক আছে? 2 জন শ্রমিক নেওয়ার ফলে আমাদের এই যে সমন্বয় করলাম 2 টাকা এবং 2 জন শ্রমিকে 10টা কলম উৎপাদন হলো। তারপর আমি 2 টাকার বদলে 4 টাকা এবং 4 জন শ্রমিক নিলাম বা 3 জন শ্রমিক নিলাম, তখনও আমাদের উৎপাদন হবে 10টা কলম। তারপর যখন আমি আবার বৃদ্ধি করে 4 টাকা বা 5 টাকা নিলাম এবং শ্রমিক নিলাম 4 জন, তখনও 10 এককই হলো, ঠিক আছে? তার মানে আমরা যে পরিমাণ শ্রম বা মূলধনই নিই না কেন আমাদের উৎপাদন হবে এই সেম, ঠিক আছে? তাহলে সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা, কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি রেখা যার প্রত্যেক বিন্দুতে কি করে, প্রত্যেক বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান নির্দেশ করা হয়, অর্থাৎ কোনো পরিবর্তন নয় বা কোনো হ্রাস বা বৃদ্ধি নির্দেশ করে না। এখন আমরা দেখি কি রয়েছে, 1 একক শ্রম এবং 5 একক মূলধন নিয়োগ করে আমাদের উৎপাদন হয়েছে 10। তারপর আমরা শ্রম বাড়িয়ে দিলাম 2 একক এবং মূলধন কমিয়ে দিলাম 3, তখন আমাদের হলো 10। আবার আমরা 3 একক শ্রম নিলাম এবং মূলধনের কমিয়ে দিলাম 2, তখনও কিন্তু 10 হলো। তাহলে এখন আমরা আবার যদি একটু রেখাটাও দেখি, রেখাটা একটু অ্যানালাইজ করি, তাহলে আমরা কি করব, মানে একটা অক্ষ নিলাম, এটা ওয়াই ও এক্স অক্ষ নেওয়ার পরে, ওয়াই ও এক্স অক্ষ নেওয়ার পরে যেখানে আমরা নিচে শ্রম মানে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন নির্দেশ করেছি। যেখানে যখন 1 একক মূলধন তখন কি ছিল, একক যখন শ্রম তখন মূলধন ছিল 5, তারপর যখন 2 একক শ্রম তখন মূলধন ছিল 3, যখন 3 একক তখন মূলধন ছিল 2, তখন এমন একটা রেখা ক্রিয়েট হয়েছে যেখানে প্রত্যেক বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এখানে সম উৎপাদন রেখাকে বলা হয় আইসো প্রোডাক্ট কার্ভ।
আইসো প্রোডাক্ট কার্ভ বলা হয়, ঠিক আছে। যেখানে আমরা যদি একটু দেখি যে ও এক্স অক্ষে শ্রম এলাবোরেশনটা যদি দেখি এবং ওয়াই অক্ষে মূলধন নির্দেশ করা হয়েছে, যেখানে সংমিশ্রণ নির্দেশ করা হয় শ্রম এবং মূলধনের, যার ফলে এই দুইটা উপকরণের সংমিশ্রণের ফলে কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের উৎপাদন কিন্তু দেখানো হয়, যেখানে প্রত্যেক বিন্দুতে 10 একক নির্দেশ করা হয়, অর্থাৎ এবিসি প্রত্যেক কিন্তু 10। এখন আমরা দেখব আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে আমাদের ছিল না যে মোট গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। এখন আমরা জিনিস একটা দেখে নিই, আমরা তো এতক্ষণ উৎপাদনের জিনিস চিন্তা করলাম, তাই না। এখন আমরা ব্যয়ের কনসেপ্টটা একটু ধরে নিই। ব্যয় হলো যে কোনো একটা জিনিস উৎপাদন করার জন্য উপকরণ নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক সকল কিছু মিলিয়ে যে পরিমাণ ব্যয় হয় বা যে পরিমাণ খরচ হয় তাকে বলা হয়ে থাকে ব্যয় বা কস্ট, ঠিক আছে। আমরা যদি একটু গুছিয়ে বলি যে উৎপাদন করার জন্য উপকরণ নিয়োগ এবং অন্যান্য জিনিসপত্রের জন্য যে আমাদের যে পরিমাণ খরচ হয় বা যে পরিমাণ আমাদের বিনিয়োগ করতে হয় বা যে তাকে কি বলবো আমরা ব্যয় বলবো, ঠিক আছে। ব্যয়ের মধ্যে কিন্তু ইয়ের মতো উৎপাদনের মতোই মোট ব্যয় রয়েছে, টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট, তারপরে হলো মার্জিনাল কস্ট, ঠিক আছে। এই তিনটা জিনিস কিন্তু রয়েছে। টোটাল কস্ট হলো সকল উপকরণ নিয়োগের ফলে যে পরিমাণ যে পাওয়া যায় তা, মানে মোট করলে মানে একটা এক একক উৎপাদন, এক একক উপকরণ নিয়োগ করেছি 2 একক 3 একক, যার ফলে যে ব্যয় হয়েছে সেটা সমষ্টিকে কিন্তু কি বলবে, টোটাল কস্ট বলবে। আর টোটাল কস্টকে আমরা যদি উপকরণ নিয়োগের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে তাকে অ্যাভারেজ কস্ট বলা হয়। আর যখন আমরা টোটাল কস্টের পরিবর্তনের মানে উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে টোটাল কস্টের যে পরিবর্তন তাকে যখন অনুপাত আকারে প্রকাশ করব, এই যে অনুপাত আকারে প্রকাশ করব, তখন কিন্তু কি বলবে, তাকে মার্জিনাল কস্ট বলা হবে, ঠিক আছে। প্রান্তিক ব্যয় হলো কোনো দ্রব্যের মোট উৎপাদন এক একক পরিবর্তনের ফলে উৎপাদনের কোনো দ্রব্যের মোট উৎপাদন এক একক পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। অর্থাৎ আমরা উপাদানের পরিবর্তন করছি, তার ফলে যে মোট ব্যয়ের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ টোটাল কস্টের যে পরিবর্তন হচ্ছে তাকে কিন্তু কি বলবো, প্রান্তিক ব্যয় বলবো। এখন চিত্রটা, এই সূচিটা ভালোভাবে লক্ষ্য করো, এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসে। কেমন কোয়েশ্চেন আসে, যে এখান থেকে তোমাদের গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মাঝখানে সম্পর্ক নির্দেশ করতে বলে, যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় এর মাঝখানে সম্পর্কটা কেমন। এই দেখো এমন হবে, আমাদের সব সময় গড় ব্যয় কিন্তু গড় ব্যয় চিত্রটা কেমন হবে, এমন হবে, ঠিক আছে, অনেকটা ইউ এর মতো, কিন্তু ইউটা একটু বিস্তৃত ইউ এর মতো একটা চিত্র হয়। এখন দেখি যে আমরা যখন উৎপাদনের পরিমাণ আমাদের যখন ছিল 1, তখন মোট ব্যয় ছিল 10, 10-এর পরে রয়েছে যখন 2 হয়েছে তখন 18, 3 থেকে তখন 21, তারপর 24, 28, 35 এবং কি 47, তাই না। এখন আমরা গড় ব্যয় কিভাবে বের করব, এই মোট ব্যয়টাকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে, মানে এটাকে আমরা এই যে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব, 10কে আমরা 1 দ্বারা ভাগ করব, 18কে 2, 21কে 3, 24কে 4, 28কে 5, 35কে 6 এবং 47কে 7 দ্বারা ভাগ করব, তাই না। আর গড় উৎপাদন কোনটা, গড় উৎপাদন হলো যেমন এই যে প্রথমে আমরা ধরলাম যে 10, তারপর এখানে আমরা যে পরিবর্তন যা হবে তখন এটাকে যখন আমরা ডেল কিউ বা উৎপাদন নিয়োগের পরিবর্তন বা মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করব, তখন কিন্তু কি পাওয়া যাবে, প্রান্তিক ব্যয় পাওয়া যাবে, ঠিক আছে। এটা হলো তোমাদের প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। তারপর আসি কোনটা, মার্জিনাল কস্টের পরে, ও আচ্ছা, তোমাদের এখন যেটা হলো যে নেক্সট আসবে এইটার যে চিত্রটা বা এটার মাঝখানে সম্পর্ক কি, অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের মাঝখানে তোমাদের সম্পর্কটা কি, এইটা দেখানো হয় গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখাচিত্রের মাধ্যমে সম্পর্ক। তোমাদের শুধুমাত্র কিন্তু এটা আঁকাতেই দিবে না, এটা কিন্তু ব্যাখ্যাও করতে বলবে। ব্যাখ্যাটা কি, যখন এখন আমরা কি করব, চিত্র আছে আমাদের পাশে এবং এখানে আমাদের 3টা লাইন রয়েছে, 3টা লাইনের মাধ্যমে এই পুরো সম্পর্কটা ব্যাখ্যা হবে। আমরা দেখে নেব, এখানে আমরা ও এক্স অক্ষে আমরা কি ধরেছি, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, যেখানে আমরা নিচে উৎপাদনের পরিমাণ আর এখানে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় ধরেছি, ঠিক আছে। তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ প্রথমে Q1, তারপরে Q0, Q2, প্রথমে আমাদের ছিল Q0, তারপর এখান থেকে একবার কমে Q1 হয়েছে, তারপর এখানে একবার বেড়ে বা বৃদ্ধি পেয়ে Q2 হয়েছে। আমরা জানি যে প্রথমে আমরা একটা চিত্র দিয়ে নেব যেটা হলো বিস্তৃত ইউ এর মতো, যেটা এসি, আর দেখবা যে Q1 এখানে আমাদের বলা হয়েছে। এখন আমরা কি করি, এলাবোরেশনে আসি। এলাবোরেশনের মধ্যে Q1 উৎপাদন স্তরে গড় ব্যয় যখন নিম্নগামী, এই দেখো Q1 উৎপাদন স্তরে গড় ব্যয় কি
অ্যাভারেজ কস্টটা নিম্নগামী না, যখন নিম্নগামী তখন কিন্তু প্রান্তিক ব্যয় রেখাও নিম্নগামী। দেখো প্রান্তিক ব্যয় রেখাও কিন্তু নিম্নগামী হয়েছে, তাই না? তবে প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম নিম্নগামী, অর্থাৎ এসি ইজ গ্রেটার দ্যান এমসি। দুইটা রেখায় নিচের দিকে নামতেছে না, নিম্নগামী মানে হলো নিচের দিকে নামা। নিচের দিকে যখন নামা তখন কিন্তু দুইটাই নিচের দিকে, কিন্তু এসি উপরে এবং এমসি নিচে, তাহলে এসি বড়, এসি হলো বড়, এমসি হলো ছোট। তারপর কিউ জিরো উৎপাদন পর্যায়ে যখন গড় ব্যয় সর্বনিম্ন, তখন এই অবস্থায় এসি এবং এমসি কি হয়, সমান হয়, অর্থাৎ অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট সমান। এই দেখো কিউ জিরোতে দুটো ছেদ করেছে না, অবশ্যই একটা জিনিস মনে রাখবে, কোনো দুইটা রেখার ছেদ বিন্দুতে অবশ্যই কিন্তু দুইটা রেখা সমান হয়। ছেদ করেছে মানে দুইটা জিনিস সমান, এসি ইকুয়াল টু এমসি। তারপর আমরা কিউ টু উৎপাদন স্তরে কি দেখব, এসি এবং এমসি উভয়ই ঊর্ধ্বগামী, কিন্তু এমসি এসি রেখার উপরে অবস্থান করে। দেখো এখানে দুইটাই উপরে উঠেছে, কিন্তু এখানে এমসি রেখা কি, এমসি রেখা উপরে না আর এসি নিচে না, তাহলে এখানে এমসি ইজ গ্রেটার দেন এসি। বুঝলা? এটা হলো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মাঝখানে সম্পর্ক। তারপরে চলে যায় নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, মোট আয় এবং গড় আয় এবং প্রান্তিক আয়। এখানে আমরা দুইটা জিনিস দেখব, সেটা হলো যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি, আর এখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় এবং গড় আয় এবং প্রান্তিক আয়েরটা কি। অর্থাৎ আমরা দেখব মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের রেখাগুলো কেমন হয়, ঠিক আছে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন একটা বাজার যেখানে প্রতিযোগিতা ভালোভাবে বিদ্যমান নেই, মানে স্বল্প সংখ্যক ক্রেতা বিক্রেতাদের মাঝখানে একটা কি বলবো যে ক্রেতা বিক্রেতা থাকবে নির্দিষ্ট, ক্রেতা বিক্রেতা থাকবে অল্প সংখ্যক, নির্দিষ্ট থাকবে না, অ্যাকচুয়ালি অল্প সংখ্যক থাকবে, অল্প সংখ্যক থাকবে। সেখানে অপূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে, মানে পূর্ণ প্রতিযোগিতা না, অবাধ ক্রয় বিক্রয় বা দামাদামির মাধ্যমে না, খুবই অপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে কি করবে, জিনিসপত্র ক্রয় এবং বিক্রয় করবে। এটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতার মূলক বাজারের মতো এমন না যে তুমি দাম বলতে পারবে, দামাদামি করতে পারবে, দামটা এখানে নির্দিষ্ট থাকতে পারে, নর্মালি নির্দিষ্ট থাকে। যেমন অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যদি আমরা কতগুলো উদাহরণ দিই, তাহলে হতে পারে মনোপসনি বাজার, ডুওপসনি, মনোপলি, ডুওপলি, অলিগোপলি বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এগুলো কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য বা প্রকারভেদগুলো, বৈশিষ্ট্য তো না, প্রকারভেদ। তারপর এখানে আমরা দেখব যে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা তো আমরা বুঝলাম, যেখানে অপূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, স্বল্প সংখ্যক ক্রেতা কি করবে, একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করবে, ঠিক আছে? এখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের যোগান ফার্ম বা বিক্রেতা কর্তৃক নিয়ন্ত্রিত হয়, এবং এটা কিসের উপর নির্ভরশীল, দাম নির্ধারণ বিক্রেতার উপর নির্ভরশীল, তাই না? পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাকে পণ্য কিনতে বাধ্য করতে পারে না, কিন্তু দাম কমিয়ে কি করতে পারে, উৎসাহিত করতে পারে। আচ্ছা, এখানে দেখলাম তাহলে এই বাজারে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়ের সম্পর্ক, এটা আমরা এখন ছকের মাধ্যমে উল্লেখ করব। তাহলে যখন দাম 6, বিক্রয়ের পরিমাণ 1, দাম যখন কমে 5 হয় তখন 2 হয়। এখন অনেকেই বলতে পারো যে এখানে তো দামটা নির্দিষ্ট থাকে, তাই না? তাহলে কেন একজন বিক্রেতা কেন দাম কমাতে উৎসাহী হবে বা দাম কমাবে? কারণ বিক্রেতা সবসময় লাভ চাবে, সে কেন দাম কমাবে? এখানে আমরা বলেছিলাম না যে যখন দাম কমাবে তখন ক্রেতা কিন্তু কি করতে পারে না, ফোর্স করতে পারে না, কিন্তু সে কেনা বাদ দিতে পারে। আমরা যেরকম করি, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে গেলে বা সিন্ডিকেট হলে বা মরিচের দাম বেড়ে গেলে আমরা কিন্তু ক্রয় করা কমিয়ে দিই, তাই না? তখন কি করে বিক্রেতারা কিন্তু অটোমেটিক্যালি দাম কমিয়ে দেয়। এই জন্যই কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কমে, না হলে কিন্তু দাম কমার কোনো চান্সই নেই, তাই না? বিক্রয়ের পরিমাণ তখন 1, যখন কমলো তখন দেখো বিক্রেতারা আরও উৎসাহিত হয়ে 2 একক পণ্য কিনলো, তারপরে 3 একক, 4 একক, 5 একক, তাই না? মোট আয়টা দেওয়া থাকবে, মোট আয়টা আসলে বের করার কিছু নেই, মোট আয়টা তোমাকে সবসময় দেওয়াই থাকবে। প্রথমে 6 একক, পরে 10, পরে 12, তারপর আবার 12, তারপর 10 হবে, তাই না? আরেকটা জিনিস হবে যে মোট আয়টা কিন্তু সর্বদা বাড়বে না, একটা নির্দিষ্ট সময় পর মোট আয়টা কিন্তু কমতে থাকবে, যেটা লক্ষ্য করেছো, এই যে 10, তারপরে আরও কমবে, আরও কমবে, আরও কমবে। তারপর গড়াইটা হলো টোটাল যে টোটাল রেভিনিউকে আমরা যখন এই যে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করব, কিউ দ্বারা ভাগ করব, তখন কিন্তু গড়াই পাওয়া যাবে। প্রথমে কিন্তু গড়াই সবগুলোতে সেম থাকবে, সেটা প্রান্তিক আয়ের ক্ষেত্রে হোক, গড় আয়ের ক্ষেত্রে হোক, সব কিছুর ক্ষেত্রে সেম থাকবে। তারপর কিন্তু ভাগ করলেই দেখো, তারপর 5, 4, 3, 2, আর প্রান্তিক আয় হলো বা মার্জিনাল রেভিনিউ হলো এই যে কোনটা,
পি আর তো হবে না, এখানে টি আর হবে। টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ডেল কিউ। ডেল কিউ হলো বিক্রয়ের পরিমাণের পরিবর্তন, আর উপরে হবে হলো টোটাল মোট আয়ের পরিবর্তন। মোট আয়ের পরিবর্তন কি, যে বিক্রয়ের পরিমাণ যত পরিবর্তন হচ্ছে, মানে আমরা যদি এখন ধরি যে ছয় একক যদি ধরি আমরা, 6 একক পণ্য বিক্রয়ের পরিমাণের ফলে, বিক্রয়ের ফলে মোট উৎপাদনের কি পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করো। তখন আমরা কি করব, এই যে ডেল কিউ আমরা নিচে ধরবো আর ডেল টি আর হলো আমরা উপরে ধরবো। তাহলে প্রথমটা কিন্তু সেম, তারপরে 4, 2, 0 এবং -2। এটা কিন্তু আরেকটা ভাবে ব্যাখ্যা করতে পারি। এই দেখো এখানে যে মোট আয় আছে না, মোট আয় থেকে আমরা প্রান্তিক আয় বের করতে পারি। প্রথমে যখন মোট আয় 6, প্রান্তিক আয় অবশ্যই 6 হবে, তারপর 10, আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। 10 থেকে 6 4 হয়েছে, 12 থেকে 10 2, 12 থেকে 12 0, 10 থেকে 12 -2। তাহলে কিন্তু এভাবে আমরা খুব সহজেই মোট আয় থেকে প্রান্তিক আয় বের করতে পারবো। এখন আমরা দেখব মোট আয়ের কি হবে, মোট আয়ের রেখাটা কেমন হবে। আমরা আরেকবার চিত্র দেখে নিই। মোট আয়ের ছিল হলো 6, 10, 12, 12, 10। আচ্ছা 6, 10, 12, 12, 10, তাই না? তাহলে এখানে যখন 1 একক ছিল তখন 6 একক। তারপর যখন আমরা কি করেছি, ওয়াই ও এক্স অক্ষে কি ধরেছি, মোট আয় রেখা ধরেছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, যেখানে ভূমি অক্ষে আমরা বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট আয় ধরেছি। যেখানে যখন বিক্রয়ের পরিমাণ 1 একক তখন মোট আয় 6, তারপর যখন বেড়ে 2 হয় তখন 10, 3-এ 12, 4-এও কিন্তু 12। এর জন্য কিন্তু রেখাটা এমন হয়েছে, দেখেছো? তারপর 5 যখন, তখন আবার কমে 10 হয়েছে। এর জন্য এই রেখাটা এমন হয়েছে, মানে বৃদ্ধি পেয়েও তারপর সমান থেকে তারপর আবার কমে গেছে। ঠিক আছে, তারপর আমরা দেখব প্রান্তিক আয় রেখা, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। আমরা কিন্তু এক চিত্রের মাধ্যমে গড় আয় এবং প্রান্তিক আয় বুঝতে পারি, সেটা আমরা এখন রেখার মাধ্যমে দেখব। আচ্ছা আমরা একবার চিন্তা করি যে প্রান্তিক আয় কত ছিল, গড় আয় কত ছিল। এখন আরেকটা কোয়েশ্চেন যেটা হলো এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে খুবই ইম্পর্টেন্ট, যে গড় আয়টা তো আমরা উপরে কেন দিলাম। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু একদম টোটাল ফিক্সড করে ধরিনি, টোটাল ফিক্সড করে শুধু আমরা প্রান্তিক আয়টাই ধরেছি, আর গড় আয়টা কিন্তু আমরা এই তো এভাবে করে দিয়ে তারপর চিত্র অঙ্কন করেছি। তারপর একবার আমরা কি দেখে নিই, চিত্রটা দেখে নিই। এখানে ছিল 6, 4, 2, 0, -2, 6, 6, 4, 2, 0, -2। এই দেখো -2, ঠিক আছে। -2কে কিন্তু এই যে এর জন্য -2 থাকার কারণে আমরা এটা কিন্তু নিচ পর্যন্ত নামিয়েছি। এখন আমরা এটা মিলিয়েও দিতে পারি। যখন বিক্রয়ের পরিমাণ 1 তখন প্রান্তিক উৎপাদন ছিল, প্রান্তিক উৎপাদন কত ছিল, 6, তাই না? এই যে আমরা 6 দিয়েছি। তারপর যখন ছিল হলো 2 তখন হলো 4 ছিল। তারপর যখন 3 তখন ছিল 3-এর পরে তখন ছিল 2, তারপর যখন ছিল 4 তখন ছিল 0, তারপর যখন -2 তখন এই যে -2-এর সময় এটা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা এটা একটা চিত্র অঙ্কন করেছি এবং এটা একটা চিত্র অঙ্কন করেছি। ঠিক আছে, এআর এবং এমআর। এখন কোয়েশ্চেন যেটা আসে তোমাদের, যেটা কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন যেটা আসে, যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর কেন উপরে, এমআর কেন নিচে, এটা কোয়েশ্চেন আসে, যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর কেন উপরে থাকে, এমআর কেন নিচে থাকে। এখন দেখবে বিক্রয়ের পরিমাণ যত বাড়ে, বিক্রয়ের পরিমাণ যেটাকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা, যত বাড়ে মোট উৎপাদন বাড়ে, তারপর কিন্তু কমে, তারপর হ্রাস পেতে থাকে, তাই না? কিন্তু গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কিন্তু কমতে থাকে। বিক্রয়ের পরিমাণ যত বাড়বে, মোট উৎপাদন যত বাড়বে, প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন কিন্তু তত কমবে। কিন্তু গড় উৎপাদন যে হারে কমে, প্রান্তিক উৎপাদন তার থেকে অধিক হারে কমে বলে এআর রেখা উপরে অবস্থান করে, এমআর রেখা নিচে অবস্থান করে। ক্লিয়ার? আরেকটু সহজে যদি বলি, যে মোট উৎপাদন বাড়ার সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে, কিন্তু এর থেকে অধিক হারে কমে হলো প্রান্তিক উৎপাদন, মানে বেশি কমে হলো প্রান্তিক উৎপাদন, আর একটু কমে হলো গড় উৎপাদন। অর্থাৎ গড় উৎপাদন কম হারে কমে আর প্রান্তিক উৎপাদন বেশি হারে কমে। যেহেতু এটা বেশি হারে কমেছে তাই এটা নিচে, আর যেহেতু এটা কম হারে কমেছে তাই এটা উপরে। ঠিক আছে, এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় এবং প্রান্তিক আয় হ্রাস পায়, আর অধিক হারে হ্রাস পায় হলো এমআর এবং কম হারে হ্রাস পায় হলো এআর। মানে বেশি কমে হলো এমআর এবং কম কমে হলো এআর। সেজন্য আমরা উপরে রাখবো এআরকে, যেহেতু ও কম কমেছে, ওর কম হারে হ্রাস পেয়েছে, তাই হলো ওর একটা
কি বলবো, উপহার হিসেবে উপরে রেখেছে। আর যদি এমআর যেহেতু বেশি হারে হ্রাস পেয়েছে, এমআর যেহেতু হ্রাসই পেয়ে গেছে, তাই ওকে একটা শাস্তি হিসেবে আমরা নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ওভারঅল টপিক, যেখান থেকে তোমাদের বেসিক ক্লিয়ার করা দরকার, বা বেসিক ক্লিয়ার হলে তোমরা এখানে ভালোভাবে কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থেকো। আল্লাহ হাফিজ।